আনুষ্ঠানিক কোনো চিঠি দেয়া হয়নি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি। শুধু টেলিফোন করে ডেকে এনে দুই ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য প্রায় ৯০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ডিসি নিয়োগের তালিকা তৈরির এমন প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন। সমকাল সংবাদ পর্যালোচনায় এই বিষয়ে বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন। তার কাছ থেকে বিস্তারিত জানব। দেলোয়ার হোসেন, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার একটি বিশেষ প্রতিবেদন আজ প্রকাশিত হয়েছে। ডিসি নিয়োগের তালিকা তৈরির প্রক্রিয়া নিয়ে একটি প্রশ্ন উঠেছে, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে সমকাল স্টুডিওতে এই বিষয়ে আমাকে আলোচনার জন্য আমন্ত্রণ করার জন্য। জি, আজকে ডিসি নিয়োগের যে বিস্তারিত আমরা যে আলোচনাটি করতে যাচ্ছেন, সেটা আমরা আসলে নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি আমরা এখানে আলোচনা করেছি। যে নিয়োগ প্রক্রিয়া, জেলা প্রশাসক পদটি একটি গুরুত্বপূর্ণ পদ। তিনি একজন জেলা প্রশাসক, তিনি জেলার প্রধান, প্রশাসনিক প্রধান, এবং তিনি ম্যাজিস্ট্রেসি সব বিষয়ের মাঠ প্রশাসনের কেন্দ্রবিন্দু ওর কাজগুলি সমন্বয় করে থাকেন। তো এই পদটি মূলত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়। প্রতিটা ব্যাচ ধরে, ব্যাচ থেকে বিশেষ প্রশাসন ক্যাডারের যে বিশেষ ব্যাচগুলি আছে, আমরা যে রিপোর্ট প্রতিবেদনটি লিখেছি এখানে দুটি ব্যাচের কথা বলা হয়েছে, 28 এবং 29। এই দুই ব্যাচের কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে তাদেরকে ডিসিদের নিয়োগের জন্য আগে তাদের একটি তালিকা করা হয়, কারণ যেটি একটি গুরুত্বপূর্ণ পদ। এখানে তাদের যাচাই বাছাইয়ের জন্য একটি শীর্ষ পর্যায়ের কমিটি আছে। সেই কমিটির প্রধানমন্ত্রী পরিষদ সচিব এটির সভাপতি, এবং এখানে আরও 5 জন সচিব আছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, ভূমি সচিব। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মাধ্যমে ইয়াটি যাচাই বাছাইটি হয়ে থাকেন। এখানে তাদের নানা রকম বিষয়গুলো যাচাই বাছাই করা হয়। তো এবার এখানে আমরা যে নিয়োগ প্রক্রিয়াটি মূলত নিয়োগের জন্য যে বাছাইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনে যারা এই কাজ করেন জেলা প্রশাসক পদে, তাদের এখান থেকে, এই তালিকা থেকেই মূলত তাদেরকে পরবর্তীতে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। এখানে একজন ভালো কর্মকর্তাকে বাছাই করা তাদের গুরুত্বপূর্ণ। এখানে একটি নীতিমালাও তাদের পদায়নের বিষয়ে বলা আছে যে তাদের। আপনার প্রতিবেদনটি আমি পড়ছিলাম, সেখানে আপনি উল্লেখ করেছেন যে আনুষ্ঠানিক কোনো চিঠি দেয়া হয়নি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যেই ওয়েবসাইট রয়েছে এবং সেখানে কোনো বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি, শুধুমাত্র একটি ফোন করে তাদেরকে এই ইয়ার জন্য আনা হয়েছে। মোট ৯০ জনকে সাক্ষাৎকারের জন্য আনা হয়েছে। এই বিষয়টা একটু বলুন তো, কি হয়েছিল আসলে? জি, সাধারণত যেহেতু আমরা বললাম যে এখানে একটা উচ্চ পর্যায়ের কমিটি আছে, সেই কমিটিটি এদের যাচাই বাছাইয়ের জন্য কাজ করেন, এবং প্রতিটি ব্যাচ ধরে কমিটি একটা নিয়মের মধ্যেই যে সবাইকে ডেকে সাক্ষাৎকার নেওয়া হয়। কিন্তু এখানে আমরা যেটি বলেছি যে ফোন করে ডেকে আনা, একজন সাক্ষাৎকার একটা যখন বোর্ড তাদেরকে ডাকবে, অনেকে এই তালিকাতেও অনেকে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার বিভিন্ন স্থান থেকে এসেছে। তারাও কিন্তু একটা কর্মস্থলে অলরেডি কর্মরত আছে। তাদেরকে সেখান থেকে আসতে একটা সরকারের নির্ধারিত ছুটির বিধিমালাও আছে, যে কেউ যদি কর্মস্থল থেকে ছুটি নিতে চায়, তার কাজ ছেড়ে অন্য আরেক জায়গায় যেতে চায়, তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে তার কাছ থেকে ছুটি নিয়ে আসতে হয়। কিন্তু এবার যখন টেলিফোনে বলা হয়েছে, এই কাজটি ইতিপূর্বে আমরা দেখিনি, এবং আমরা দেখেছি যে ওয়েবসাইটে যেটা বলা হয়েছে প্রতিবেদনে, এটা ওয়েবসাইটেও দেওয়া হতো তালিকা, এবং নির্দিষ্ট তারিখ সময়ও বলে দেওয়া হতো কখন এটা হবে। কারণ একটা সাক্ষাৎকারের জন্য তো একটা প্রস্তুতিরও ব্যাপার রয়েছে। তো সেই হিসাবে তাদেরকে ডাকা হতো, এবং এবার এই বিষয়টি আমরা জানতে চেয়েছি যে আসলে এটা কেন করা হলো। সংশ্লিষ্ট যারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এটা সাচিবিক কাজটা করে থাকেন, জনপ্রশাসন সচিব, ওই কমিটির সদস্য সচিব, তিনি তাদের যে নবনিয়োগ যে শাখা, যে মাঠ প্রশাসনের যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে শাখাটি কাজটি করে থাকেন, তারাও আসলে এই বিষয়ে কথা বলতে, যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে কথা বলা নিষেধ আছে, আমরা এই বিষয়ে কথা বলতে চাচ্ছে না। অথচ এই কথাগুলো কিন্তু আগে, মানে একবারে বললাম যে আমরা যেটা লিখছি যে ওয়েবসাইটে দেওয়া হতো,
এটা কোনো গোপনীয় বিষয় ছিল আপনি না। বলছিলেন তো ওয়েবসাইটে হঠাৎ দেওয়া করে হতো, নোটিশ বোর্ড ছিল। আসলে প্রচলিত নিয়মটা কি আসলে? প্রচলিত নিয়মটা আমরা যেটা ওই যে চিঠির কথা বলেছি যে চিঠি দেওয়া হয়নি। একজন সে তো উপসচিব পর্যায়ের একজন কর্মকর্তা এবং তিনি একটা কর্মস্থলে থাকেন। নিয়মটা হলো যে তাকে আ ইতিপূর্বে যে নিয়মে তাদের হয়েছে যে তাদেরকে ওই কর্মকর্তা বরাবর একটি চিঠি দেওয়া হতো। তাদেরকে তারিখ, সময় জানানো হতো এবং এই তালিকাটি প্রত্যেকের নামে আবার এই তালিকাটি সময় এবং আম নাম সহ ওয়েবসাইটে প্রকাশ করা হতো। এটা আবার নোটিশ বোর্ডেও দেওয়া হতো। তারা ঠিক ওই নির্দিষ্ট টাইমে তাদের বসদের কাছে ছুটি নিয়ে সেখানে সে হুম। ভাইবা বোর্ডে আসতেন এবং এখানে ওই নীতিমালার মধ্যেও এই বোর্ডে তাদের নানা রকম পারদর্শিতা, যেমন তাদের গ্রুপ ভিত্তিক কাজ করা, তার কথা বলার ভঙ্গি, তিনি ইংলিশে পারদর্শী কিনা, এরকম অনেক রকম শর্তও আছে। সেই শর্তগুলি তারা যাচাই বাছাই করার জন্য চেষ্টা করেন। আমরা এই রিলেটেড যারা সাক্ষাৎকার নেন ওই বোর্ডের যারা কর্মকর্তা তাদের সাথেও কথা বলেছি যে আ এটা আপনারা যে নিয়মের কথা যেটা বলছেন যে ইতিপূর্বে মানে তারা একটা নতুন বলছেন যে এটা একটা নতুন নজির মনে হয়েছে। কিন্তু যারা ভাইবা নিয়েছেন এখানে আবার আ বা জেলা প্রশাসক পদটি যদিও সরকারের একটি পছন্দের পদ কিন্তু এটা প্রশাসনের মানুষকে এটা সেবার জেলা পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ স্থান। কারণ এখানে একজন যোগ্য কর্মকর্তাকে বাছাই করা কিন্তু খুবই জরুরি। আপনার ৯০ জনের মধ্যে আপনার প্রতিবেদন অনুযায়ী ৯০ জনের যে সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারের মধ্যে কারো সঙ্গে আপনার কথা হয়েছে কিনা এবং এই নিয়ে তারা কোনো অভিযোগ করেছেন কিনা? হ্যাঁ, এই নিয়ে আমাদের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। আবার এখানে আরো বিষয় হলো মজার বিষয় হলো যে এই ৯০ জনকে ডেকেছে এই ব্যাচেরই শুধু ২৮ ব্যাচের মধ্যে কর্মকর্তা আছে ১৮৪ জন। ২৯ ব্যাচের মধ্যে কর্মকর্তা আসে ১৮৯ জন। এর মধ্যে ডাকা হয়েছে কিন্তু ৯০ জন। আবার এছাড়া পূর্বে যারা ইকোনমিক ক্যাডারে ছিলেন, তারা এখন প্রশাসন ক্যাডারের সাথে একীভূত হয়েছেন। ওই ২ ব্যাচে ওই ক্যাডার থেকেও আরো ৬৩ জন আছেন। তা মোটামুটি এখানে ৪ শতাধিক কর্মকর্তা আছেন। সেখান থেকে ডাকা হয়েছে ৯০ জনের। ডাকা হয়েছিল ৯৯ জন কর্মকর্তাকে, সেখানে উপস্থিত হয়েছেন ৯০ জনের মতো। বাকি হঠাৎ করে ডাকার জন্য হয়তোবা অনেকে আসতেও পারেননি। তে ওরা মূলত আমরা ওদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তাদেরকে আসলে আগের মতো তারা তো বলতে পারেন না আসলে কেন ডাকা হয়েছে। তবে তারা স্বীকার করেছেন যে তাদেরকে টেলিফোনে ডাকা হয়েছে এবং টেলিফোনে ডাকা হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা ডেকেছেন। তারা তাদের ডাকার যে আদেশ সেটা তারা পালনের জন্য এসেছেন এবং সাক্ষাৎকার দিয়ে তারা গেছেন। কিন্তু একই সাথে আমরা যারা এই ভাই ডাক পায়নি, সাক্ষাৎকারে যারা আসতে পারেনি তাদের সাথেও কথা বলেছি। তারা বলেছেন যে আসলে এটা জেলা প্রশাসক সরকার পছন্দের কর্মকর্তাকে নিয়োগ দিতেই পারে। এক ব্যাচের সবাই নিয়োগ পাবে বিষয়টা এরকম না। কিন্তু এটা গোপনীয়তার সাথে বা এটা টেলিফোনে ডেকে কেউ জানবে, কেউ জানবে না এমনটি হওয়া উচিত নয়। এটা অনেকটা কেন? এটা ইনফরমাল ওয়েতে দেখানো। ইনফরমাল মানে এটা একটা তারা বলছেন যে এটা একটা লুকোচুরির মতো মনে হয়েছে। যেটা না করলেও সরকার কারণ সরকারের তো এটা এই ক্ষমতা সরকারের আছে। সরকার যাকে ভালো মনে করবেন, যাকে যোগ্য মনে করবেন তাকেই নিয়োগ দেবেন। আপনার কিন্তু প্রতিবেদনে আরেকটি বিষয় উঠে এসেছে। এই যে ৯০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল, এর মধ্যে আলোচিত বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে। সেই বিষয়ে একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। কারা, কারা ছিলেন এর মধ্যে জি, আলোচিত? আমরা এখানে আলোচিত কর্মকর্তার কথাও বলেছি যে, যেহেতু এখানে আম একটি ব্যাচ, এই ব্যাচগুলি মূলত নিয়োগের সময় ২০০০ আম এই ইয়াতে যখন ২৮তম বিসিএর যে গত সরকারের সময় ব্যাচগুলি আ নিয়োগ পেয়েছে কর্মকর্তারা। তাদের নিয়োগের সময় এখানে একটি বিষয় ছিল যে এসআরও মানে এই কর্মকর্তারা যারা এই বিসিএস এর মধ্যে উত্তীর্ণ হতে পারেননি, এরপরও সরকার তাদেরকে আলাদা একটা প্রক্রিয়ার মাধ্যমে, চিঠির মাধ্যমে তাদেরকে এই বিসিএস-এ অন্তর্ভুক্ত করেছেন। এটা নিয়ে অনেক অভিযোগও আছেন, যাদেরকে ভুয়া ক্যাডার বলা হয়। এটা দুদকে তদন্ত হয়েছে কর্মকর্তাদের বিষয়ে। নানা রকম অভিযোগ আছে যে তারা আসলে উত্তীর্ণ হয়নি। মানে মেধার পিছে শেষ দিক থেকে তাদেরকে সামনে নিয়ে আসা হয়েছে এবং সেখানে মুক্তিযোদ্ধা কোটাও ব্যবহার করা হয়েছে। আবার অনেকে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেননি। কিন্তু এই সুবিধা নেওয়ার জন্য সরকারের ওই এসআরওর সুবিধা নিয়ে তারা এই সুবিধাটি নিয়েছে। এইরকম কর্মকর্তাদের একটি বড় সংখ্যা আছে। সেই সংখ্যার কর্মকর্তারাও এখানে ডাক পেয়েছেন। বিষয়টি আমরা তাদেরগুলো উল্লেখ করেছি এইখানে। এখানে আমরা নাহিদা বারিক নামে একজন কর্মকর্তার নাম আমরা আমাদের প্রতিবেদনে লিখেছি
এরপর এর সাথে আমরা আরও কিছু যারা আলোচিত ছিলেন কিছু মন্ত্রী আমরা দেখেছি যে বিগত সরকারের সময় কিছু আলোচিত, যেমন আমরা আসলে 5 আগস্টের ওই সময়ে ইন্টারনেট নিয়ে একটা বেশ আলোচনার খবর ছিল। সেখানে আমরা যে মন্ত্রী দায়িত্বে ছিলেন জুনায়েদ আহমেদ পলক, তিনি বেশি ঘটনার সাথে নানা রকম আলোচনায় ছিলেন। তারই সাথে কাজ করেছেন তার একান্ত সচিব, তার পিএস মুশফিকুর রহমান, তিনি তাকেও ডেকেছেন। কিন্তু সরকার তাকে ডেকেছেন, কিন্তু অনেক আরও কর্মকর্তা আছেন যারা মেধায় এগিয়েছিলেন, যারা ওই সরকারের সময়ে নানা রকমভাবে বঞ্চিতও ছিলেন, মাঠে কাজ করেছেন নানা রকম, যারা যে কর্মকর্তারা আসতে পারেননি আসলে, যে তারা এই কর্মকর্তাগুলি তাদেরই, যে যারা এরকম আলোচনার কেন্দ্রবিন্দু 5 আগস্টের সময় নেটওয়ার্ক ইন্টারনেট নিয়ে আলোচিত যে কোন অফিসার কাজ করলেন যাদের সাথে তাদেরকে ডাকা হলো, কিন্তু দীর্ঘ সময় তারা মাঠে কাজ করেছেন। বা পদোন্নতির ক্ষেত্রেও অনেকে এই 5 আগস্টের পরে, অর্থাৎ এই গণঅভ্যুত্থানের পরে অনেকেই এই সরকারের সময় এসে নিয়োগ পেয়েছেন, পদোন্নতি পেয়েছেন। তো পদোন্নতি পাওয়া এই কর্মকর্তারাও বলছেন যে আসলে এখানে সবাইকে ডাকলে যাচাই বাছাইটা আরও ভালোভাবে করলে, যেহেতু এটা জেলা প্রশাসক এই সরকারকে একটু সরকারের এই কাজগুলি বাস্তবায়নের জন্য কিন্তু এটা এই কর্মকর্তারা অনেক বড় ভূমিকা রাখেন। মাঠ পর্যায়ের এই কাজগুলি তাদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তো এখানে যত ভালো কর্মকর্তারা নিয়োগ হবেন, যত তার এই সরকারের মানুষকে সেবা দেওয়ার কাজটা তত ভালো হবে, এবং সরকারের কাজটাও ভালো হবে। তো একজন ভালো কর্মকর্তা নিয়োগ দিতে গেলে তার তো অবশ্যই বাছাই প্রক্রিয়াটা ভালো হতে হবে। এই কারণে কিন্তু আমরা আমাদের প্রতিবেদনেও বলছি, এবং ওই কর্মকর্তারা বলেছেন যে এই বাছাই প্রক্রিয়াটা আরও অনেক অনেক স্বচ্ছ হতে পারত, বাছাই প্রক্রিয়াটা আরও যাচাই বাছাইটা আরও সুন্দর হইতে পারত, সুশৃঙ্খল হইতে পারত। কিন্তু এখানে কিছু কর্মকর্তাকে ডাকা, কিছু কর্মকর্তাকে না ডাকা, এটাই আমরা প্রশ্নের কথা বলছি। যে আবার ডাকা না ডাকার মধ্যে একটা বিষয় আছে, একই সাথে আবার টেলিফোনে ডাকার বিষয়টা একটু ব্যতিক্রম মনে হয়েছে। এখানে কেউ জানতে পেরেছে, কেউ জানতে পারে নাই, এ নিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ, একটা আক্ষেপ। আমার ব্যাচের সাক্ষাৎকার নেওয়া হলো, এটা আমি জানতেই পারলাম না। ইতিপূর্বে যে সরকারগুলি যারা এভাবে ভাইবা নিয়েছেন, তারা মূলত মেধা তালিকা ভিত্তিক যে একটা ক্রম থাকে, সেই ক্রম অনুযায়ী তাদের ডেকে ক্রম অনুযায়ী সাক্ষাৎকার দিয়েছেন। যারা এখান থেকে ফিট মনে হয়েছে তাদেরকে দেখা গেছে একসাথে অন্তর্বর্তী সরকারের সময় 5 শতাধিক কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এখান থেকে যখন অন্তর্বর্তী সরকার আসলেন তখন 106 জনের এখানে তালিকায় তারা অন্তর্ভুক্ত করলেন। 5 শতাধিক কর্মকর্তার মধ্যে অনেক কর্মকর্তা বাদ পড়ে গেলেন। এরপরও এই ইয়ার মধ্যে 106 জনের মধ্যে নিয়োগ পেল মাত্র 56 জন কর্মকর্তা। এখানে আবার আরেকটা বড় সংখ্যা নিয়োগ বাকি থেকেই ওদেরকেও আবার তারা মনে করেছেন যে এটা তারা ওদের ব্যাপারে যাচাই বাছাইটা বা বিভিন্ন প্রতিবেদন রিপোর্টও কিন্তু এদের ব্যাপারে নেওয়া হয় বিভিন্ন সংস্থার কাছ থেকে, তাদের পারিবারিক, তাদের শিক্ষা জীবন, এই খবরগুলোও নেওয়া হয়। যখন এই খবরগুলো নিয়ে তারা মনে করলো যে না, বাকি কর্মকর্তাদের আমরা মনে করছি না যে আসলে এটা তাদেরকে নিয়ে কিছু প্রশ্ন মনে করছে, তারা এটা আবার নতুন করে আরেকটা সাক্ষাৎকার নিয়েছেন। সেই সাক্ষাৎকার নিয়ে তারা আরও যাচাই বাছাই করে তারা নিয়োগ দেওয়ার চেষ্টা করেছেন। এইভাবে সরকারের তো সুযোগ আছে, তারা যাচাই বাছাই করে এটা কিন্তু কোনো পদোন্নতির মতো কোনো বিষয় না, এটা সিলেক্টিভ কিছু। 64টা জেলা, এখানে একটা ব্যাচে যেমন আমরা বললাম যে এক ব্যাচে কর্মকর্তা 84 জন, এখান থেকে 184 জন কর্মকর্তার মধ্যে জেলা প্রশাসক হবেন সর্বোচ্চ এক ব্যাচ থেকে জেলা প্রশাসক হয় 30-35 জন। যদিও এই সাম্প্রতিক সময়ের কয়েকটা ব্যাচ থেকে আরও বেশি কর্মকর্তারা হয়েছেন জেলা প্রশাসক, কিন্তু এর মধ্যেই অতীতে আমরা দেখেছি যে এটা হয়েছেন। এবং যখন বাছাই প্রক্রিয়া কখনো কখনো আওয়ামী লীগ সরকারের সময় কিছু ক্ষেত্রে এইরকম বাছাই প্রক্রিয়া ভালোভাবে না হওয়ার কারণে কিছু কর্মকর্তার ক্ষেত্রে সমালোচনা হয়েছে। যেমন আমরা জামালপুর জেলা প্রশাসকের নারী কেলেঙ্কারির ইস্যু নিয়ে আমরা জেনেছি যে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে যে ওই কর্মকর্তার নারী কেলেঙ্কারির একটা অভিযোগ আসছিল, কিন্তু পরে আমরা প্রতিবেদন বা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এই কর্মকর্তার মূলত এই যে আমরা বাছাই প্রক্রিয়া নিয়ে আমাদের যে প্রতিবেদনটি করেছি, এই বাছাই প্রক্রিয়ায় তিনি ছিলেন না। জেলা প্রশাসকের যখন সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন তখন তিনি এটা উত্তীর্ণ হতে পারেননি, কিন্তু তখন বিশেষ কোনো ব্যক্তির অনুরোধে বা তদবিরে তিনি এখানে জেলা প্রশাসকের পদায়ন পেয়েছিলেন। শেষে কিন্তু আসলে দেখেন যে সে সরকারের জন্য ভাবমূর্তি সরকারের নষ্ট করেছে।
তো সরকারের ভাবমূর্তি ঠিক রাখার জন্য একজন ভালো কর্মকর্তা খুবই জরুরি। জি, হুম। এই সরকার, নতুন সরকার হুম। কিছুদিন হলো গঠন করেছে। নিশ্চয়ই এই প্রক্রিয়াগুলো আরো স্বচ্ছভাবে করবে সেই প্রত্যাশাই আমরা করছি। দেলোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করি সরকার আরও সুচারুভাবে তাদের কাজ সম্পাদন করে জেলা প্রশাসক নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করবে এবং জেলা প্রশাসকরা সুন্দরভাবে দেশ এবং দেশের জনগণকে দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে। এই প্রত্যাশাই করি আমরা। জি। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সমকাল সংবাদ পর্যালোচনার বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।